ডেঙ্গু জ্বর কি? এবং এটি কিভাবে মানুষ আক্রান্ত হয়? ডেঙ্গু জ্বর এটা তো তুমিই বললে, এটা আক্রান্ত হয় এক ধরনের ভাইরাস দিয়ে, ডেঙ্গু ভাইরাস দিয়ে আক্রান্ত হয়। ডেঙ্গু ভাইরাস কিন্তু অনেক যেগুলো ভাইরাস আছে যে পানিবাহিত থাকে, বায়ুবাহিত থাকে, এটা কিন্তু মশা এটা ট্রান্সমিটার হিসেবে কাজ করে। জি। কোনো আক্রান্ত ব্যক্তিকে যদি মশা কামড়ায়, সেই কামড়ানো মশাটা তার স্যালাইভারি গ্ল্যান্ডে থাকে ভাইরাসটা জমা হয়ে। সে যদি একটা সুস্থ মানুষকে কামড়ায় তখন সুস্থ মানুষের শরীরে চলে যায় ভাইরাসটা। তার কাজে ট্রান্সমিটার হিসেবে কাজ করে এখানে ডেঙ্গু ভেক্টর বা ট্রান্সমিটার যেটাই বলি। এটা বায়ুবাহিত না কিন্তু ভাইরাস রোগ। তো ডেঙ্গু তো আমাদের দেশে অনেক আগে হতো, অনেক পুরানো রোগ। একসময় এটাকে ঢাকা ফিভার বলা হতো। হুম, তো হুম। 2000 সালে আবার নতুন করে আউটব্রেক হলো, 2022 সালে তো আবার যখন হলো তখন বেশ মহামারী আকারে হয়েছে এবং জি। অনেক প্রাণ কেড়ে নিয়ে গেছে। তো এখন সবাই অনেকেই এটার সঙ্গে পরিচিত হয়ে গেছেন এবং সতর্ক থাকেন এটার থেকে মুক্তি পাওয়ার জন্য। সাধারণ ভাইরাল জ্বর আর ডেঙ্গু জ্বরের মধ্যে পার্থক্য কি? জ্বর তো থাকবেই, সেটা আছেই, সব জ্বরই থাকে, কিন্তু প্যাটার্নে পার্থক্য আছে। যেমন আমি যদি বলি টাইফয়েড ফিভারে জ্বরটা ধীরে ধীরে উঠে, জি। প্রথমে একটু অল্প হলো, তারপরে যেন একটু বেশি, তারপরে যেন যেটাকে বলা হয় স্টেপ ল্যাডার ফ্যাশন উপরে উঠে আবার ঠাস করে পড়ে যায়। কিন্তু ডেঙ্গু জ্বর একদিনে সাঁই করে 104 বা 103, 105 এরকম উঠে যেতে পারে। তার সঙ্গে মাথা ব্যথাটা আর চোখের পিছনে তারার পিছনে ব্যথাটা, এটা একটা স্পেসিফিক লক্ষণ। এটা যখন বলে আমরা, রুগী আসতে জিজ্ঞেস করতে হয় জ্বর কত দিনের, বললো একটা কিছু, চোখে ব্যথা করে, মাথা ব্যথা করে, রুগীটাই বলে যে পিছনে এত ব্যথা যে মাথা বালিশে লাগাতে হুম। পারি না। তো এটা দিয়ে প্রথমে একটা ধারণা করে নিতে হবে যে এটা ডেঙ্গু হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া হাড়ে হাড়ে ব্যথা থাকে। পায়খানা পেশাবে অবশ্য তেমন কোনো পরিবর্তন হয় না। কাশিও থাকে না প্রথম দিকে। যদি না জটিলতা হয় তখন উড়ে আসে। ডেঙ্গু জ্বরের প্রাথমিক লক্ষণগুলো কি, কি? জ্বর যেহেতু জ্বর তো থাকতেই হবে। মশা কামড়ালে ডেঙ্গু ভিতরে ঢোকে। যখন ভাইরাসটা ভিতরে যায় তার ৪-৫ দিন পর্যন্ত লাগে ওটার বিল্ড আপ হতে, মানে বড় হতে, তৈরি করতে বা হুম। ইনফেকশনটা করতে। তারপরে ৩-৪ দিনের মাথায় জ্বর আসে। সেই জ্বরটা হচ্ছে একটা টিপিক্যাল, হঠাৎ করে অনেক হাই ফিভার হয়ে যায় এবং তার সঙ্গে হাতে পায়ে গিঁটে গিঁটে ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, মাথা ব্যথা এবং মাথার পিছনে, বিশেষ করে চোখের পিছনে এবং মাথার পিছন দিকে ব্যথা করে। এটা একটা স্পেসিফিক লক্ষণ যে ডেঙ্গুর অন্যান্য জ্বরের থেকে ডেঙ্গু জ্বরের সঙ্গে পার্থক্য করা যায়। আরো ২-১ দিন গেলে গায়ের মধ্যে লাল, লাল ফুসকুড়ি উঠে বা পানি পিপাসা বেশি লাগে, পেশাব বেশি হয়। অনেক সময় এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড আরো অন্যান্য যেসব জ্বরের আনুষঙ্গিক প্রণতা, কাশি, সর্দি এগুলোও থাকতে পারে। তবে ব্যথাটাই বেশি এবং এই যে ব্যথাটা হয় গিরায়, গিরায় এত প্রচণ্ড ব্যথা হয়, একসময় এটার নাম দেয়া হতো বা এখনো বলে লোকজন ব্রেক বোন ডিজিজ, হাড় মুড়মুড়ে ব্যারাম। তো হুম। এটার জন্য সাংঘাতিক ব্যথা হয়। তো এই ব্যথাটা দেখলে, জ্বর তো সবকিছুতে হতে পারে, টাইফয়েড হতে পারে, যক্ষ্মাতে হতে পারে, পেট খারাপ থাকলেও হতে পারে, নিউমোনিয়াতে হতে পারে। কিন্তু এইটার স্পেশালিটি হচ্ছে যে র‍্যাশ উঠে আর গিরায়, গিরায় বেশি ব্যথা হয় যে ধরা যায় না। ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য কি, কি পরীক্ষা করা হয়? জ্বর তো অবশ্যই থাকে, কিন্তু জ্বর ১ম দিনই টেস্ট না করলেও চলে। কারণ একটু দেখতে হবে যে কোন দিকে যাচ্ছে জ্বরটা। সে জ্বর যখন বেশি হয়, যদি ওই যে বললাম লক্ষণ যেগুলি আছে, মাথা ব্যথা, হাড়ে, হাড়ে ব্যথা, রেস্টলেসনেস, এসবগুলো যদি থাকে তখন সন্দেহ করতে হবে। প্লাস শরীরে যদি, স্কিনে যদি র‍্যাশ উঠে, লাল, লাল ধরনের এক ধরনের ছাকড়া, ছাকড়া র‍্যাশ উঠে, হুম। সেটা যদি থাকে এটা খুঁজতে হবে। ১ দিন বা ২ দিন জ্বরে খুঁজতে হবে যে আছে কিনা। যদি থাকে তাহলে সন্দেহ করতে হবে যে ডেঙ্গু হতে পারে। তখন অবশ্যই পরীক্ষার প্রয়োজন পড়ে। যেগুলা রক্ত টেস্ট করা হয়। রক্ত টেস্ট করি আমরা সাধারণত দেখি যে প্লেটলেটটা কতটুকু আছে, এটাকে কতটুকু আক্রান্ত করেছে। আর ভাইরাল ফিভারের টোটাল কাউন্টটা বাড়ে না কখনো। ডেঙ্গু জ্বরে টোটাল কাউন্ট যেহেতু ভাইরাল ফিভার, এখানেও টোটাল কাউন্ট বাড়ে না। কিন্তু যদি সেখানে নিউমোনিয়া বা ডায়রিয়া বা কোনো বয়েল এগুলোর জন্য জ্বর এসে থাকে তাহলে টোটাল কাউন্টটা বাড়ে বা পলিমর্ফ যেটা বলি আমরা সেটা বেড়ে যায়। তো সেটা একটা ডায়াগনস্টিক ব্যাপার আসে। তারপরে এখানে লিম্ফোসাইট, এটা একটু বেড়ে যায়। যেহেতু ভাইরাল ফিভার, লিম্ফোসাইটটা বেড়ে যায়। এটা দেখেও সন্দেহ করা হয়। আর সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে প্লেটলেট। প্লেটলেটটা কমে যায় ডেঙ্গু জ্বরে। যে রাসায়নিক জিনিসটা বার হয় সেটা প্লেটলেটগুলোকে ধ্বংস করে ফেলে। হুম। সেজন্যে প্লেটলেটটা কমে যেতে থাকে। তো সেখানে প্লেটলেট যদি কম থাকে তাহলে ওটা সন্দেহ করতে হবে। ১ম বারেই হয়তো কম আসে না। একটা রেঞ্জ আছে প্লেটলেটের, ১.৫ লাখ থেকে ৪.৫ লাখ পর্যন্ত রেঞ্জ নরমাল বলব। কিন্তু যখন এর নিচে কমে যায় তখন অবশ্যই সন্দেহ করতে হবে। এইটা কমে যাচ্ছে কিনা, একটা রিডিং এই তো বলা যায়। কোনো জিনিস তো স্ট্যাটিক না যে ওইখানটাই শুরু হয়েছে তা না। হুম, হুম। আগে কত ছিল সেটা তো আমরা জানি না। সেজন্যে একদিন যদি দেখা যায় যে এরকম সাসপিসিয়াস যে কমের দিক আছে, অবশ্যই রিপিট করতে হবে। অনেক সময় রুগীরা বলেন যে এই তো কালকে করলাম আবার কেন করব? কিন্তু ডাক্তার দেখতে হবে যে কমে যাচ্ছে কিনা, সেটা ইম্পোর্টেন্ট। কমে গেলে তখন ধারণাটা আরো বদ্ধমূল হবে যে এটা ডেঙ্গু। আর ডেঙ্গু বেশি কমে গেলে তো মেজারমেন্ট নিতেই হবে পরে। এটা একটা করা হয়। আর যেটা আরো আর্লি যেটা করা হয় যে ডেঙ্গুর ভাইরাসটা যে শরীরে ঢুকেছে সেটা প্রমাণ করার জন্য ডেঙ্গু NS1 বলে অ্যান্টিবডি দেখা হয়, অ্যান্টিজেন দেখা হয়। অ্যান্টিজেনটা হচ্ছে ১ম ২-৩ দিনের মধ্যেই পাওয়া যায়। জ্বর উঠলেই যদি কেউ তাড়াতাড়ি করতে চায়, ডাক্তারের কাছে এসে পৌঁছায়, তাহলে ২-৩ দিনের মধ্যে ডেঙ্গু NS1 হয়তো নাম শুনে থাকবেন, ওটা করা হয়। আর ২-৩ দিনের পরে পার হয়ে গেলে ৫-৬ দিন, ৭ দিনের মাথায় অ্যান্টিবডি তৈরি হয়।
তখন ডেঙ্গু অ্যান্টিবডি দেখে দিই। ২ প্রকার আছে, IgG অ্যান্ড IgM। ওইটা দেখলে কনফার্ম হওয়া যায় যে ডেঙ্গু হয়েছে। ডেঙ্গু চিকিৎসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি? ডেঙ্গু যদি খুব সাধারণভাবে একটু হলো, একটু জ্বর হলো, মাথা ব্যথা এগুলো তো হলোই আমি বলেছি। তারপরে প্লেটলেটটা খুব বেশি কমলো না। সাধারণভাবে দেখা যাচ্ছে বেশিরভাগ ডেঙ্গুই কিন্তু ১-২ সপ্তাহের মধ্যে রিজলভ করে যায়, ভালো হয়ে যায়। কিন্তু 20% ক্ষেত্রে এটা কিন্তু ক্রিটিক্যাল আকার ধারণ করতে পারে। সেজন্যে রুগীর একটা টেস্ট করে বা একদিন জ্বর না থাকা অবস্থায় রুগীকে কখনোই বলা যাবে না যে ইউ আর পারফেক্ট। যে আপনার কাজে জয়েন করেন, কাজ করেন। একটু অবজারভেশনে রাখতেই হবে এবং প্লেটলেট কাউন্টটা যেটা একবার করা হয়েছে সেটা আবার করে দেখতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ডেঙ্গু NS1 যেটা অ্যান্টিজেন যেটা দেখা হয় সেটা কিন্তু ১ম ২-৩ দিনের মধ্যেই পাওয়া যায়। আবার একটু দেরি করে যদি করা হয় ৬-৭ দিনের মাথায় করা হলে পজিটিভ পাওয়া যায় না। তখন হয়তো রুগীরা মনে করে এখন তার পাওয়া যাচ্ছে না, আমি তো ভালো হয়েছি। ভালো কিন্তু হয় না। আসলে অ্যান্টিবডি তৈরি হচ্ছে এবং সেটা কখনো, কখনো অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন এর মধ্যে নিয়ে যেতে পারে। তো এটা দেখতে হবে। আর যদি রুগীর লক্ষণ থাকে মাথা ব্যথা, ঘাড় ব্যথা তো বলেছি, তার সঙ্গে একটু হাত পা ফুলে যাচ্ছে, পায়ের গিঁটগুলা ফুলে যাচ্ছে, পানি এসে যাচ্ছে শরীরে। রুগীরাই বলবে যে আমার শরীর ভারী, ভারী লাগে। এগুলোও কিন্তু ডেঙ্গুর একটা লক্ষণ। তখন ওইসব অর্গানগুলা ঠিক আছে কিরকম দেখার জন্যে অনেক ইনভেস্টিগেশন করতে হতে পারে। যদি কেউ বলে শ্বাস নিতে পারি না, বুকের মধ্যে কষ্ট হয়, এক্স-রে করে দেখতে হবে যে বুকে পানি জমছে কিনা। পেট ফুলে যাচ্ছে, পেটের আল্ট্রাসোনোগ্রাম করে দেখতে হবে যে পানি আছে কিনা। আর ক্লিনিক্যাল এক্সামিনেশন করে তো দেখতেই হবে হাতে পায়ে পানি আছে কিনা। এগুলো দেখা দরকার। একজনকে ডিক্লেয়ার করে দেয় যে ইউ আর ফাইন, ভালো হয়ে গেছেন, সেটা বলা যাবে না। ডেঙ্গুর ফলে কি, কি জটিলতা হতে পারে? ডেঙ্গু তো সেলফ রিজলভিং ডিজিজ, একটা নিজেই ভালো হয়ে যায় ৬-৭ দিনের মাথায়। কিন্তু যদি আনট্রিটেড থাকে, এই যে বললাম যে প্লেটলেটটা কমে যাওয়া হচ্ছে ডেঙ্গুর একটা প্রধান লক্ষণ। যদি প্লেটলেট কমে যেতে থাকে তাহলে তো আমাদের যে শিরার ভিতরে যে তরল জিনিসগুলো আছে সেটা লিক করে বাইরে চলে আসে। প্লাজমা লিকেজ হয়, শরীরে পানি আসে এবং পানি আসার কারণ সেটাই। তাই সেই পানি আসলে পানি যদি লাংসে বেশি জমে বা ফুসফুসে বেশি জমে তাহলে সেখানকার লোকাল প্রবলেমগুলি করতে থাকে, শ্বাস-নিঃশ্বাসে কষ্ট হয়, নিউমোনিয়া হয়ে যেতে পারে। খুব বেশি জটিল হয় তাহলে ব্রেন টিস্যুতেও গিয়েও ইডিমা হয়ে যায় এবং রুগী ডিসওরিয়েন্টেড হয়ে যেতে পারে। কোনো ক্ষেত্রে কিন্তু এটাও হয় যে খুব বেশি জটিল যদি ডেঙ্গু হয়, হতে পারে এরকম। আর যাদের প্রেগন্যান্সি আছে বা খুব ছোট তাদের কিন্তু ডেঙ্গুর জটিলতাটা একটু পূর্ণবয়স্ক মানুষের থেকে অনেক বেশি হয়। যে ডেঙ্গু যখন মারাত্মক আকারে হতে থাকে তার আগে একটু প্যাথোলজিটা বলা দরকার। ডেঙ্গুতে প্লেটলেটগুলো নষ্ট হয়ে যায়। আর এই যে আমাদের যে সেল একটা টিস্যুর সঙ্গে আরেকটা টিস্যু দিয়ে বন্ডিং থাকে যেখান দিয়ে শিরার ভিতর থেকে পানিটা বাইরে আসতে পারে না। কিন্তু ডেঙ্গুতে ওই যে বন্ডিংটা ফাঁক হয়ে যায়, টিস্যু বা পানি বাইরে চলে আসে এবং সাবকিউটেনাস অঞ্চলে মানে জাস্ট চামড়ার নিচে বা পেটের ভিতরে পেরিটোনিয়ামের ভিতরে পানি জমে। পানি জমে তার নরমাল ফাংশনগুলি নষ্ট হয়ে যায়। কাজে লিভার আক্রান্ত হতে পারে, ব্রেন আক্রান্ত হতে পারে। যারা গর্ভবতী মা তাদের বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। প্রস্রাবে জ্বালা-পোড়া সব সিস্টেমে কিন্তু তখন কিন্তু ছড়িয়ে যায়। কারণ যেখানে, যেখানে শিরা আছে, রক্ত আছে সব জায়গাতেই এটা গিয়ে আক্রান্ত করতে পারে যখন প্লেটলেটটা বেশি কমে যায়। এইভাবে মেজারমেন্ট নিতে হবে এবং দেখতে হবে রুগীকে প্রতিদিনই যে পানি আসছে কিনা। এমনিতে তো নিয়ম হচ্ছে রুগী এক জায়গায় ভর্তি হলে তার ওয়েট অন অ্যাডমিশন দেখা দরকার এবং পরবর্তীতে তো রুগী খুব বেশি খেতে পারে না অসুস্থ অবস্থায়। তাও যদি দেখা যায় যে তার ওজন বেড়ে যাচ্ছে তাহলে অবশ্যই তার ওজনটা কেন বাড়ছে সেই কারণটা খুঁজে বার করতে গিয়ে হয়তো দেখা গেল লাংসে পানি জমছে অথবা পেটে পানি জমছে। তো সেটা সচেতন থাকতে হবে।